ভাবছেন এই তুই কবে এসেছিলি, তোর এই আছে তো, মানে অনেক এরকম আছে। এখানে আবার ঘটি ভাঙাল লড়াইটাও আছে। সব এক এক করে পর্দা খুলবো। ঘটি ভাঙাল কিরকম আছে, যারা যারা এগুলো করছে এরকম বোঝা যায়। অনেকে আছে বিহার উত্তরপ্রদেশে ভোট দেয়, আবার বাংলাতে এসে ভোট দিচ্ছে। মহারাষ্ট্রে এটা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল, বহু লোকের নাম এরকম দেখা গেছে 2-3 জায়গায় রয়েছে। কোট অ্যান্ড কোট এই ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি কেসটা কিন্তু বোঝা দরকার, সিরিয়াসলি বোঝা দরকার। আমি এটার খোলসা করবো। আজকে বিভিন্ন জায়গায় দেখছিলাম, বেরিয়েছিলাম যে কিভাবে এসআইআর প্রক্রিয়ায় যে 4 তারিখ থেকে শুরু হচ্ছে নভেম্বরে, ইতিমধ্যেই হয়েছে। তারপরে আমি এর ফাঁকে এইগুলো যখন দেখছি, তার ফাঁকেই আমি কিন্তু আপনাদের কাছে ভিডিওটা দিচ্ছি। এসআইআর নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এখন টকবক করে ফুটছে। একজন বয়স্ক ব্যক্তি আবারও মারা গেলেন, প্রথম প্রদীপ কর, যাকে নিয়ে বিরাট কন্ট্রোভার্সি তৈরি হলো। তিনি এসআইআর আতঙ্কে ভুগে তার হয়তো নাগরিকত্ব চলে যেতে পারে, এইরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং যে আশঙ্কার ক্ষেত্রে ভুয়ো আশঙ্কা নিঃসন্দেহে বলা যায়, তার কারণ নাগরিকত্ব যাবে না মানে কি? প্রদীপ কর এবং তার সাথে আরও একজন ক্ষিতীশ মজুমদার, লক্ষণীয়ভাবে দুজনই একজন বর্ষিয়ান বাঙালি হিন্দু, তারা আত্মঘাতী হয়েছেন। এবং স্বাভাবিকভাবে এতে ময়দান গরম হয়ে গেছে। এবং এই ময়দান গরম হওয়ার কারণে নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে 4 নভেম্বরে তারা একটা ইমোডারেশন যে ফর্ম, সেই ফর্ম, অর্থাৎ যে ফর্মে আপনি একজন ভোট দিতে চান সেটার ইচ্ছে প্রকাশ করতে হবে। তখন কোনো নথিপত্রের দরকার হবে না। এবং এই যে নথিগুলো জমা পড়ে যাবে হচ্ছে 4 ডিসেম্বরের মধ্যে। নথিগুলো তারপর যাচাইয়ের পরে ইলেকটোরাল ফর্ম তৈরি হবে, মানে রোস্টারটা তৈরি হবে, যেখানে কার কার নাম আছে, নতুন ইনক্লুশন, সমস্ত কিছু। কেননা ইতিমধ্যে মৃত ভোটার কারা রয়েছেন, কারা ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি, কোট অ্যান্ড কোট এই ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি কেসটা কিন্তু বোঝা দরকার, সিরিয়াসলি বোঝা দরকার। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির অনেক রাজনৈতিক দল বা সিপিআইএম, কংগ্রেস এই ব্যাপারটা নিয়ে যে খুব মুখ খুলছে তা নয়। কারণ অনেকে আছে বিহার উত্তরপ্রদেশে ভোট দেয়, আবার বাংলাতে এসে ভোট দিচ্ছে। মহারাষ্ট্রে এটা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল, বহু লোকের নাম এরকম দেখা গেছে 2-3 জায়গায় রয়েছে। প্রশান্ত কিশোরের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি যখন 2021 সালে পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজি তৈরি করতে এসেছিলেন, তখন তার হয়তো অন্যরকম কোনো অ্যাম্বিশন ছিল। এখানকার ভোটার রয়েছেন, এদিকে বিহারও তার ভোট রয়েছে, কারণ বিহারের রাজনীতিতে জন সুরাজ নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল। এগুলো আমরা সবটাই জানি। ফলে ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে কীরকমভাবে সেটা হচ্ছে বা কী কী প্রশ্নগুলো উঠছে, আমি এটার খোলসা করব। আজকে বিভিন্ন জায়গায় দেখছিলাম, বেরিয়েছিলাম যে কিভাবে এসআইআর প্রক্রিয়ায় যে 4 তারিখ থেকে শুরু হচ্ছে নভেম্বরে, ইতিমধ্যেই হয়েছে। তারপরে আমি এর ফাঁকে এইগুলো যখন দেখছি, তার ফাঁকেই আমি কিন্তু আপনাদের কাছে ভিডিওটা দিচ্ছি। একদম লেটেস্ট আপডেট আপনাদের কাছে দিতে চাইছি। প্রথমেই বলবো, এসআইআর নিয়ে কেউ যেরকম ভুয়ো আতঙ্কে ভুগে এরকম আত্মঘাতী হবেন না। কারণ বয়স্ক মানুষ যদি বারবার করে শোনেন কেউ, আর যারা অনেকেই রয়েছেন এরকম আতঙ্ক ছড়াচ্ছেন, মানে ইয়ার্কির ছলে, ভাবছেন এই তুই কবে এসেছিলি, তোর এই আছে তো, মানে অনেক এরকম আছে। এখানে আবার ঘটি ভাঙাল লড়াইটাও আছে। সব এক এক করে পর্দা খুলবো। ঘটি ভাঙাল কিরকম আছে, যারা যারা এগুলো করছে এরকম বোঝা যায়, এরকম তারা বলেন, ভয় দেখান বা ইয়ার্কির ছলে, সেটা কিন্তু একটা বয়স্ক মানুষের মধ্যে প্রভাব ফেলে। তার কারণ তার আত্মঘাতী এরকম 2-2 ঘটনা হয়েছে। এসআইআর 4 নভেম্বর থেকে যখন শুরু হবে, তার পরে পরে হচ্ছে 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম আসবে। যে ফর্ম ইলেকটোরাল ইয়েতে নাম যাদের যাদের উঠবে, তাদের মধ্যে অনেকের হয়তো নাম উঠলো না, তখন সন্দেহভাজন কিছু একটা জায়গায় থাকতে পারে যে বা রিকোয়ার্ড ডকুমেন্টস দরকার, তখন ওই 11টা ডকুমেন্টসের প্রয়োজনীয়তা আসবে। 11টার মধ্যে 11টাই তো সকলে থাকবে না, অনেকে 2-3টে থাকতে পারে, কারোর 4টে থাকতে পারে, তখন সেগুলো আসবে। ফলে পর্যাপ্ত সময় রয়েছে, সেটা অনেক পরে। তার আগেই একটা আতঙ্ক তৈরি করে পরিস্থিতি হয়েছে। এখন এইটার একটা কিন্তু বিরাট কারণ হচ্ছে 2019 সালে, আপনাদের নিশ্চয়ই অনেকের হয়তো মনে থাকবে, দিল্লির শাহিনবাগে
এনআরসি এবং সিএ নিয়ে একটা জবরদস্ত বিক্ষোভ তৈরি হয়েছিল, এবং এই বিক্ষোভটার ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় এনআরসি লাগু হচ্ছে, কোনো জায়গায় যখন সিএটাকে আইনে পরিণত হবার আগে এটা আটকানোর একটা প্রচুর চেষ্টা হয়েছিল। সিএটা নিয়ে অনেক বক্তব্য রয়েছে, এখন সেই বক্তব্যের পরিসরে যাব না, যেহেতু নির্বাচনে এখানে সিএর প্রসঙ্গটা ঘুরিয়ে নানাভাবে আনা হলেও অন্তত এই ক্ষেত্রে বিভ্রান্ত করে তো লাভ নেই। কিন্তু বিরোধীরা বিশেষভাবে হচ্ছে একটা শ্রেণী বিরোধী আছেন যারা কিন্তু বলছেন এনআরসি হচ্ছে ব্যাকডোর এনআরসি বলছেন এসআইআর কে। এই জায়গাটা কেন এই কথাটা আসছে তার কারণ হচ্ছে টার্গেটেড মাইনরিটিস এই শব্দটা আসছে, যে জিজ্ঞেস করে হচ্ছে কোনো ইসলাম ধর্মাবলম্বী বা হচ্ছে বিভিন্ন তাদের নাম দেখে বাংলাদেশি লিঙ্ক খুঁজে চেষ্টা করা হচ্ছে। এই যে সমস্ত জিনিসগুলো ঘটছে এগুলো কিন্তু দেশের রাজনৈতিক মহলকে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে বেরোবার পথ আপাতত কিছু নেই। রাজনৈতিক কোনো প্রশ্ন আসলে রাজনৈতিকভাবেই তাকে মোকাবিলা করতে হবে, এবং এটা করছে। এখন বিরোধীদের মধ্যে এই প্রশ্নে সবচেয়ে বড় ভূমিকাটা আমি মনে করি কংগ্রেস এবং সিপিআইএম একটা ভূমিকা নিতে পারত। তারা বলতে পারত এইরকম একটা পরিস্থিতির মধ্যে যে এত কম সময়ের মধ্যে কেন এই প্রসেসটা চালু করা হচ্ছে। এমনি প্রসেসটা নিয়ে যেহেতু বিতর্ক হয়েছে, বিহারে বিতর্ক হয়েছে, 65 লক্ষ নাম বাদ পড়েছে, ব্যাপক বিতর্ক হয়নি, তার কারণ প্রতিবাদটা শুরু থেকে ছিল বলে 65 লক্ষের মধ্যে অধিকাংশই মৃত এবং ভুয়ো ভোটার ছিল। বাদ বাকি যারা রয়েছেন তাদের নিয়ে যে বিরাট বিতর্ক হচ্ছে তা নয়। ওখানে ভোট আছে 5 তারিখে, বিহারে প্রথম দফার ভোট। তার আগে এই বিষয় নিয়ে এখন সরগরম হলো, রাজনৈতিক ইস্যু হলো, সবাই কিন্তু নির্বাচনী প্রচারে রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি 4 তারিখ থেকে আসার পর আবার পরিস্থিতি কোন দিকে যায় আমি প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। অবশ্যই আমার আপডেটের দিকে নজর রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, তার কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের প্রোগ্রাম অনেকে আছে, অনেকে কিন্তু নানাভাবে বিভ্রান্ত হচ্ছেন। বিভ্রান্ত হবার কোনো জায়গা নেই, এবং ভুয়ো আতঙ্কের শিকার হবেন না, এটুকু আমি সর্বশেষ বলতে চাই। ধন্যবাদ, নমস্কার।